কালা পাড়াটা নাকি দাবরানি খাইছে, কেউ কেউ আমাকে বললো। কালাপাড়া চিনতেন তো, কপালপুরা কালাপাড়া, যারা একটা গেঞ্জি ছাড়া কিছুই দেখা যায়নি আগে, এখন নাকি সে 12,000 টাকা দামের টি শার্ট পরে। পুরো বরকত হয়ে গেছে, কারণ আগে ছাত্রলীগের উপরে বরকত হইতো, এখন সমন্বয়কদের উপরে বরকত হয়। সমস্যা হলো যে এই কালাপাড়াকে নাকি দৌড়ানি দিছে, নাকি থাবড়া দিছে। আবার কেউ বললো ছাত্রলীগ আইছে পিছনে তাকাবেন না, এরকম কিছু দুষ্ট লোকেরা বলতেছে। সত্য মিথ্যা আমি জানি না, আপনারাই ভালো জানেন। আমার এই ফেসবুক লাইভটা যেমন আমার ফেসবুক টাইম লাইনে চলতেছে, তেমনি ভয়েস অফ এথিস্ট চলছে। আমার ফেসবুক ফ্রেন্ড, ফলোয়ার, ফ্যান এবং ভয়েস অফ এথিস্টের দর্শকদের অসংখ্য ধন্যবাদ আমার বক্তব্য শোনার জন্য। আবার ফিরে যাই যা বলছিলাম, এই যে কালাপাড়া দৌড়ানি খাইল, এটা কিছু নেই এখনো। আমি আপনাদের বলি না, আমি যে পেটে পাড়া দিয়ে যতক্ষণ এদের গুণা বাইর করবো, এরা থামবে না, এরা আস্তে আস্তে ওই দিকে যাচ্ছে। ভাবছিলাম কেউ কেউ পালায়, 2-4 জন তো পালাবে, তবে এরা বেশি ওভার কনফিডেন্ট, কিন্তু খুব খারাপ জিনিস। আওয়ামী লীগ কিন্তু ওভার কনফিডেন্টের কারণে ভুগছে, এরা কিন্তু তার চেয়ে বেশি ওভার কনফিডেন্ট পেয়ে গেছে। ইউনূসকে পেয়ে এরা বুঝতেছে না যে 5-6 কোটি মানুষ যার সমর্থক নেতা কর্মী, সেই দলটির নেত্রী এখন দেশের বাইরে। তার আরো একটা পরিচয় আছে, তিনি বঙ্গবন্ধুর কন্যা, তারপরেও তাকে দেশ ছেড়ে চলে যেতে হয়েছে। এই সমন্বয় এরা বুঝতেছে না। না বালক কি করবে না বলেন? এনাদের আমরা তো মাফ করিয়ে দিব ভাই, কিন্তু পাবলিক তো মাফ করবে না। পাবলিক পেটে পাড়াতে বাইর করবে এদের, আপনি ফিরে দিতে পারবেন না। যারা পালায় যাবে তারা তো বাঁচলই, তারা তো বেঁচে গেল। যারা পালিয়ে মালয়েশিয়া, দুবাই, কানাডা, আমেরিকা পালিয়ে যাবে, তারা তো বেঁচেই গেল। কিন্তু যারা ভাই থাকবে, পেটে পাড়াতে পাবলিক খুব বাইর করবে। আপনি কোনোভাবে এটা রক্ষা করতে পারবেন না। খোদ আওয়ামী লীগ এদের রক্ষা করতে পারবে না। আমি আপনাকে লিখিত দিতে পারি, মুক্তিযুদ্ধের পক্ষের দল আওয়ামী লীগ যদি ক্ষমতায় আসে, এদের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করে, তারপরও এদের আপনি রক্ষা করতে পারবেন না। 1971-72 সাল বাগে গেছে। এখন বঙ্গবন্ধু সাধারণ ক্ষমা ঘোষণা করে এদের রক্ষা করছিল। এইবার যদি বঙ্গবন্ধু কন্যা দেশে ফিরে এসে ক্ষমতা নেওয়ার পর যদি বলে যে সব বাংলাদেশের সাধারণ মানুষ সাধারণ ক্ষমা ঘোষণা করা হলো, আমার মনে হয় রক্ষা করা যাবে না। পাবলিক পেরে পাটা দিয়ে এই হরি বুড়ি সুরি গেলমান কোটায় যারা আছে, সেটা উপদেষ্টা পরিষদে থাকুক আর বাইরে থাকুক, নায়ক থাকুক আর নায়িকা থাকুক, আর নায়িকার ভাতার থাকুক, আর যা মন্দিরে তাই থাকুক, ঠিক আছে, কেউ আর রক্ষা পাবে না। পাবলিক পেটে ভাড়াতে গুবাই করবে, রক্ষা করতেই পারবেন না। তবে খেলা কিন্তু জমে গেছে, ভেলকে কিন্তু লেগে গেছে। এই যে ট্রেন কিন্তু বন্ধ, এরা কিন্তু বুঝতেই পারতেছে না কোথাকার পানি কোথায় গিয়ে নামবে। এরা রাজনীতির সরে জানে না, সরে কিচ্ছুই জানে না। এরা জো বাইডেনের হাত ধরে, পাকিস্তান আইএসের কাঁধে চড়ে, তুরস্কের কাঁধে চড়ে এখানে ক্ষমতায় বসছে। এরা রাজনীতির কিছুই জানে না। 6 মাস যে টিকে আছে এটাই বেশি। এরা যে 6 মাস টিকে আছে, এটা অনেক বেশি হয়ে গেছে, অনেক বেশি হয়ে গেছে। বাংলাদেশের সেনাবাহিনী আমি জানি না এদের কতদিন রক্ষা করতে পারবে। এই যতই কিংস পার্টি বানাক, যতই গণরিয়া শক্তি না, বাংলাদেশ গণরিয়া শক্তি না কি দল যেন বানাইছে, ওগুলোতে ভাই টিকবে না। ওগুলো আমাদের জানা আছে, ওগুলো কোনোদিনই টিকবে না। বাতাস মানে হাওয়াই মিঠের চাইতে দ্রুত মিলিয়ে যাবে। এগুলো কিছু যায় আসে। ইউনূস নাই, অনেক কিছুই নেই। ইউনূসের যে কয়দিনের ক্ষমতায়, ওই নতুন নয়া পার্টির ক্ষমতা ওই কয়দিন, এর বাইরে না। যতদিন সেনাবাহিনী এদের রক্ষা করবে ততদিনই, এরপর এদের খুঁজে পাবেন না। ঠিক আছে, যাই হোক, এই যে রেলগাড়ি বন্ধ হয়ে গেছে, এদের কি দাবি ছিল? মাইলেজ। আপনারা হয়তো অনেকে জানেন না যে মাইলেজটা কি। অর্থাৎ রেলের কর্মচারীরা যদি তাদের ডিউটির বাইরে কাজ করে, সেটার একটা ভাতা আছে তাদের। আমরা ড্রাইভারদের দেখতাম তখন এই মাইলেজ সম্পর্কে আমি পড়ে শুনি নাই, দেখে শিখেছি। ড্রাইভারদের সাথে দীর্ঘ সময় রেলগাড়িতে উঠতাম। আমরা ছোটবেলায় রেলের ইঞ্জিন চালাইতাম, বিলিভ ইট অর নট। এটা আমি না, এমন না যেটা আমি করছি একটা তা না। আমরা সরিষাবাড়ির লোকো ছেড়ে 3-4 জন ছিলাম। একজন আমার বন্ধু শুধু মারা গেছে। আমরা কয়েকজন ছিলাম, আমরা রেলের ইঞ্জিন চালাইতে পারতাম। আমরা শিখে ফেলেছিলাম দেখে দেখে, মানে মানুষের দেখে দেখে শিখে। আমরা যখন স্কুল গোয়িং মানে কি, প্রাইমারি স্কুল, মানে আমাদের বয়স যখন 12, তখন আমরা রেলগাড়ি ইঞ্জিন চালাইতাম। এটা কিন্তু যারা রেল লোক, আমরা না শুধু, সারা বাংলাদেশে যে কোথাও যত লোকশেড আছে দেখবেন, ওইখানকার আশেপাশে যারা থাকবে সেই সমস্ত ছোট ছোট ছেলেরা পারে। এটা কিন্তু আমি একা না, অনেকেই পারে। এমন বলুন যে সাফা না, আমরা এখনো দিলে আমি পারবো, মানে এখনো হয়তো পারবো। ঠিক আছে, এখনো পারবো, কারণ বারো তো বুড়ি হলো গাজা বলে না।
যাই হোক, সেটা অন্য বিষয়। রেলগাড়ি চালানো সহ থামানো কঠিন, সেটা মনে দেখে গেল। তখন আমরা জানতাম মাইলেজ সম্পর্কে কি। এরা যখন তার 8 ঘন্টা ডিউটি করে 1 মিনিট কাজ করবে, তার ভাতা থাকবে আলাদা, এগুলো তাদের জমা হয়, এগুলো তারা পাবে। এরকম রেল কর্মচারী সকলে আছে। পুলিশ একমাত্র সরকারি বাহিনী, পুলিশ বাংলাদেশের একমাত্র সরকারি বাহিনী যার কোনো মাইলেজ নাই, যার কোনো ওভারটাইম নাই। মাইলেজ মানে ওভারটাইম, ওভারটাইম দিতে হবে। রেলের কর্মচারীরা ওভারটাইমকে মাইলেজ বলে ওদের ভাষায় আর কি। তো এই পুলিশকে বেগার খাড়ায়, এদের কোনো ভাতা টাতা নাই। তো পুলিশ আন্দোলন করতে পারে না, কারণ তাদের তো আর রাজনৈতিক দল নাই, তাদের তো সিবিএ জাতীয় কিছু নাই। রেলের আছে, রেল দিয়েছে বন্ধ করে। এরা কি জানে ওদের বাবার ক্ষমতা আছে? রেলের যে কি সিন্ডিকেট এরা জানে। এরা আপনার এমন কিছু করবে, পুরো রেল গসল করে দেবে, কিছুই করতে পারেন না আপনি। পুরো রেল কন্ট্রোল আউট অফ কন্ট্রোল, কারো বাবার ক্ষমতা নাই। এরা এই নিউজ, এই এনজিওগ্রাম সরকার, এদের বাবার ক্ষমতা নাই। আমি রেল সম্পর্কে খুব ভালো করে জানি, খুব ভালো করে জানি। বুঝতে পারেন নাই যে 12 বছর বয়সে রেলগাড়ি ইঞ্জিন চালাতে পারতাম। প্যাসেঞ্জার ট্রেন বলে নাকি ইঞ্জিন, আমাদের ওইখানে ইঞ্জিন মানে উল্টা করতো, সুল্টা করতো, সোজা করতো। আমরা 1 বার 2 বার না, দিনে 3 বার আমরা সারাদিন গাড়িতে বসে থাকতাম। আমি এখানে এরকম অনেকেই না, যারা খুব কাছের, যাদের ড্রাইভারের সাথে সম্পর্ক ভালো, পারিবারিক ভাবে ব্যক্তিগত, তারা পারতো, এই সুযোগ ছিল। আমরা উঠতাম এবং আমরা দেখে শিখে ফেলতাম। তো এই যে রেল সম্পর্কে আমি খুব ভালো করে জানি, কারণ ঢাকার সরিষাবাড়ি টু ঢাকা 94 সাল পর্যন্ত, 93 সাল নাকি 94 সাল পর্যন্ত কোনোদিন টিকিট কাটতে হয়নি। বুঝতে পারছেন তো রেল সম্পর্কে কতটুকু বুঝি। মানে যখন সরকারি তো যখন রাজনীতি করি বুঝি, তখন না বুঝলাম রাজনৈতিক প্রভাব দেখেছি, কিন্তু ছোটবেলায় আমরা দেখতাম। কারণ আমাদের সাথে ড্রাইভার, রেলের লোকদের এত সুসম্পর্ক ছিল যে আমাদের টিকিট কাটতে হইতো না। মানে আমরা ওই মস্তানি দেখায় না, ঠিক আছে, এমনি টিকিটই লাগতো না, আমরা চলে যেতাম। বুঝতে পারছেন তো সম্পর্ক এমন। যদিও রেলে আমার যেটা চাকরি করতো, আমার আব্বা না, তারপর অত বড় চাকরি করতো না, সাধারণ চাকরি করতো। যাই হোক, সুসম্পর্কের কারণে আমরা যেতাম। আমরা রেল সম্পর্কে খুব ভালো করে জানি। এই এনজিওগ্রাম সরকারের বাবার ক্ষমতা না রেলকে কন্ট্রোল করার। এরা জানাই না যে রেলের এটা বিষয়, তাই জানে না। রেল যে কি চিজ হায় কয়দিন পরে বুঝবে। রেল একেবারে এটা হলো অক্টোপাসের মতো, আপনি এক ঠ্যাং ধরবেন, আরেক ঠ্যাংটা আপনাকে ধরবে, এক ঠ্যাং ধরে আরেক ঠ্যাংটা আপনাকে ধরবে। রেল অকেজ করে দেবে, এদের ঠেকাতে পারবেন না। সরকার এদের দেখে কিন্তু খুব ভয় পায়। এরা নিজেরা যদি আপনার কাছে হাঙ্গানা বসে, মানে রেলের পুরা রেলের কর্মকর্তারা, রেলের কর্মচারীরা যদি আপনার কাছে স্বেচ্ছা হাঙ্গা না বসে, আপনি এদের জীবনও কন্ট্রোল করতে পারবেন না। কারণ আপনি জানেন না এর আউটস অ্যান্ড ইনস, অন্দর বাহার কি চলে আপনার কিছুই জানেন না। আপনি সব মন্ত্রণালয়ে জানবেন, রেলের ভিতরে কিছুই আপনি জানবেন না। রেল মন্ত্রণালয়ে যারা গেছেন তাদের বলি, দেখেন না রেল মন্ত্রণালয় কত সুন্দর চকচকা ঝকঝকা, একটা কাক পক্ষী দেখা যায় না, কিন্তু কত টাকা লেনদেন আমরা জানেনই না। রেল মন্ত্রণালয়ের সামনে গেলে মনে হয় যে এটা হলো একেবারে মসজিদের শুনশান জায়গায়, কেউ চিনে না, একেবারে মনে হয় যে এখানে তাজ্জুদ নামাজ পড়ে সব। কিন্তু ওইখানে যে কি চিজ, ওই যে এখন বুঝতে আছে। তবে রাজনীতিটা বুঝতে পারছেন তো, খেলা কিন্তু জমে গেছে, খেলা কিন্তু জমে গেছে। ছাত্রদের খেলা তো দিন দেখছেন, এইবার দেখেন কেবল রেল শুরু হয়েছে না, এরপর শুরু হবে বাস, তারপরে শুরু হবে আরেক সেক্টর, এইভাবে দেখবেন শুরু হইতে থাকবে। একটার পর একটা পাগল হয়ে যাবে এই সরকার। আমি বললাম তো, এদেরকে যদি আপনি 5 বছর ক্ষমতা এমনি দিয়ে দেন, যে তোদের আমরা ক্ষমতা দিয়ে দিলাম, বিএনপি ডিস্টার্ব করবে না, আওয়ামী লীগ ডিস্টার্ব করবে না, ঠিক আছে, এই দুইটি বৃহৎ তাদের ডিস্টার্ব করবে না, আন্ডারটেকেন দেবে, ঠিক আছে, তারা লিখিত দেবে, তোদের ডিস্টার্ব করবে, তারপরে আর 5 বছর চালাইতে পারবে না। কারণ যার যা কাজ না সে কিভাবে চালাবে। পাঠা দিয়ে ভেড়া দিয়ে কি আপনি হাল চাষ করতে পারবেন? তেমনি দিতে পারবেন না। আপনি দেখতে থাকেন। আবার দেখলাম যে কিছু জনগণ রেলের উপর হামলা করছে, আবার ময়মনসিংহ এর ড্রাইভার পালাই গেছে। কি বুঝলেন? দেখছেন কি খেলাটা দেখা দিচ্ছে, ড্রাইভার জাস্ট কি করছে। আবার দেখলাম কিছু ইউনুসের চামচা, তারপরে সমন্বয় নামের চামচা লিখছে, এদের চাকরি খেয়ে দেন, চাকরি তোর পাবেন নাকি, চাকরি কেমন কেমন জানাস, চাকরি কাইলে বললেই তো খাওয়া যাবে, তাড়াতাড়ি নিয়ে দেবে। রেল কি তোমার বাজানা এসে চালাবে, না তোমাদের মায়ের ভাতার গিয়ে রেল চালাবে? যদি বাংলাদেশের লোকোমোটিভ মানে ইঞ্জিন যারা চালায় তারা কয়জন? আমরা বলি না ড্রাইভার, আসলে এদের একটা নাম আছে আলাদা, মানে কাগজপত্রে এদের ড্রাইভার লেখা নেই, অন্য কিছু লেখা। তো আমি ড্রাইভারই বললাম, রেলের যারা ড্রাইভার, কালকে যদি বাদ দাও, কার রেল চালাবা? হ্যাঁ, সোনার সান পিতলা গুগুরা কেমনে চালাবা? তোমার মায়ের ভাতার দেয় না। এত সহজ, এত সহজ না। তবে রেল দিয়ে শুরু, তবে রেল তো বন্ধ হবে, তারপর থাকবে বিমান। এইভাবে দেখবেন 2 দিন পর পর একটা করে খেলা শুরু হবে, আর এই উন্নত হয়ে পালাই যাবে। আর কালাপাড়ারা, দলাপাড়ারা, এরা তো পাবলিকের হাতে লাথি সুদে গুতা খাবে। এটা নিয়ে নতুন করে আমাদের ভাবনার কিছুই নেই, আমাদের এগুলো নিয়ে নতুন কিছু ভাবনারই নেই। নির্বাচন নিয়ে চেষ্টা করতেছে, নির্বাচন কিভাবে দেরি করানো যায়, যত তারা বেশি দিন ক্ষমতায় থাকবে। এরা পারবেও না, এরা নির্বাচন, অনেকে বলছে এরা 4-5 বছর থাকার চেষ্টা করে। আরে ভাই, এরা এমনি ক্ষমতায় থাকতে পারবে না। আপনি যদি আন্দোলন নাও করেন তাও ক্ষমতায় থাকতে পারবে না, এরা পাগল হয়ে যাবে কয়েকদিন পরে। শুধু এইবার বাইসে গেছে কেন জানেন? প্রাকৃতিকগত কারণে এইবার বৃষ্টি কম হওয়ার কারণে বাংলাদেশে সবজিটা বেশি চাষ হয়েছে, তার জন্য সবজির বাজারটা একটু কম। নইলে এতক্ষণ পাবলিক উষ্টানো শুরু করে দিত। চাউলের বাজার কিন্তু 80 টাকা মোটা চাল। এদের একটু ফেভার করছে প্রকৃতি, মানে তরকারির দামটা কমে গেছে। কারণ কি? ওই যে বললাম, বৃষ্টি হয় নাই,
যে কোনো কৃষক এটা বুঝতে পারবে। আপনি জানেন বা আমি তো বুঝি না, তো যারা বুঝে আমি তাদেরকে জেনে এটা বললাম আর কি, যে এবার কাঁচা সবজির ফলটা বেশি হয়েছে, যার বৃষ্টি হইলে কিন্তু ঝামেলা হয়ে যেত। এবার দেখেন সামনে কি ঘটে, অপেক্ষা করেন। তো এরা পালাবে। আবার আমার জামাল ভাইয়ের ভাষায় বলে দেই, পাবলিক এদের পেটে মারাতে ঘুম বাইর করবেই, আপনারা চাইলেও, আপনারা বললেও তা করবেন, না বললেও তা করবেন। এটা কিন্তু সবচেয়ে বড় একটি বাস্তব কথা। মানে সমন্বয়কদের বিফলতা কিন্তু বাংলাদেশের আনাচে কানাচে কিন্তু বর্তমান দেখা যাচ্ছে। আপনার জনগণের প্রতিটি মানুষ কিন্তু তার নিজ জায়গায় থেকে কিন্তু এদের এগেনস্টে কিন্তু কথা বলতে শুরু করেছে। মানে তিনি যে সমস্ত যুক্তিগুলা দিল সম্পূর্ণ 100% কিংবা অ্যাকোরেট সবগুলা। বর্তমান ইউনূস সরকারের কিংবা ডক্টর ইউনূসের জন্য সমন্বয়ক উপদেষ্টা যে বা যারা আছে তারা প্রত্যেকেই মনে করেন বেঁচে যাচ্ছে, কিন্তু কিছুদিন পরে অরিজিনালি মানে একটা কথাই আছে না যে ছাইরা দেমা কাইন্দা বাঁচি, সেম এই ধরনের একটা ঘটনা ঘটবে। আপনারা দেখতে পারবেন, অচিরেই আপনারা দেখতে পারবেন উপদেষ্টা কিংবা সমন্বয়করা তারা পাগল হয়ে যাবে, এবং পাগল হয়ে যাবে ডক্টর ইউনূস। তিনি কিন্তু আপনার মাঝে মাঝে কিন্তু এখনই কিন্তু তিনি বলে যে আমি আসলে আমার জায়গায় ঠিক ছিলাম। মানে তিনি যে আপনার এনজিও কোম্পানি চালায়, তার এনজিও বা এই সেই তার গ্রামীণ ব্যাংক নিয়েই তিনি ঠিক আছে, বা তিনি তার নিজের কাজে ফিরে যেতে চায়। তিনি এই কাজের জন্য উপযুক্ত ব্যক্তি নয়। তিনি তার এই কাজে তিনি তার কেরিয়ার কিংবা তার যে ব্যক্তিগত যে আপনার মানে পারফরমেন্স, তিনি এই কাজের জন্য তিনি মোটেও না। তো তিনি কিন্তু প্রতিনিয়ত কিন্তু বলে, যখন নাকি দেখে যে সমন্বয় কিংবা উপদেষ্টারা কিংবা বাংলাদেশ সাধারণ জনগণ এদেরকে ভালোভাবে নিচ্ছে না, তখন কিন্তু এই ডক্টর ইউনূস কিন্তু প্রতিনিয়ত কিন্তু ঠিক তিনি এই কথাটা উচ্চারণ করে যে আমি আমার নিজের কাজে ফিরে যেতে পারলে ভালো হতো। তিনি এখন থেকেই একটু একটু করে পাগল হতে শুরু করেছে। আর তো তিনি পইরাই রয়েছে, এটা তো কিছুই না। বাংলার মানুষ এখন পর্যন্ত শান্ত হয়ে বসে রয়েছে, সামনে আরো হবে, আরো হবে। দর্শক বন্ধুরা, বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।